আমার স্বেচ্ছাচারিতা করব না, আমার মন যা চায় আমি তা করব না। আমি যা করব, জনগণ যদি হিসাব চায় আমি হিসাব দিতে যেন বাধ্য থাকি। বাংলাদেশ জাতীয় সংসদের ১৭৪ নম্বর নির্বাচনী এলাকা ঢাকা ১ আসনের আলোচনায় ভিন্ন মতের সহমত। দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানে বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব খন্দকার আবু আশফাক, সংসদ সদস্য, ঢাকা ১। লাস্ট এমন কোনো একটি ঘটনা বলবেন যে আপনার আসনের একেবারেই সাধারণ মানুষের সঙ্গে আপনি বসছেন এবং তারা এই প্রত্যাশাটা করছে আপনার কাছে? এরকম কোনো ঘটনা আছে? কারণ আপনি তো সপ্তাহে প্রায় ২-৩ দিন আপনি আপনার অঞ্চলে যাচ্ছেন। কিছুদিন আগে বিদ্যুতের একটা সংকট হলো না? যুদ্ধ লাগার পর তেল আসা বন্ধ হইল, বা তেলের একটা সংকট হলো। তখন দেখা গেছে যে কৃত্রিম সংকট তৈরি করা হলো, যে তেল আসতেছে কিন্তু রাস্তা থেকে তেল উধাও হয়ে যাচ্ছে, পাম্প পর্যন্ত আসতেছে না। হুন্ডা করে তেল নিয়ে যাচ্ছে, একটু পর তেলটা ঢেলে রেখে আবার সেই হুন্ডাটা আবার চলে আসছে। তার মানে প্রবলেমটা ক্রিয়েট করা হয়েছিল। সংসদে যখন এটা নিয়ে আলোচনা হলো, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী প্রস্তাব দিলেন যে বিএনপি থেকে ৫ জন আর বিরোধী দল থেকে ৫ জন, ১০ জনের একটা কমিটি করে দিলেন, যে এই কমিটি এই প্রবলেম সলভ করবে। ঠিক তার পরের দিনই দেখা গেলো পাম্পে তেল পর্যাপ্ত আছে, কোনো গাড়ি জট নেই, লাইন নেই, ঠিক মতো নিয়মিত চলছে। তার মানে পরের দিনে যদি এক কমিটিতে সলভ হয়ে যায় সব কিছু, তাহলে প্রবলেমটা তৈরি করা হয়েছিল। এমনইভাবে সরকারকে বারবার টেনে ধরা হচ্ছে, কিন্তু তারা বুঝতেছে না সরকারকে টেনে ধরা মানে জাতিকে টেনে ধরা। এতে করে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা যে আগামীতে ক্ষমতায় আসতে চায়, তাহলে তো জনগণকে ভোটেই তো আসতে হবে। আর যদি জনগণ বুঝে যায় না তারা উন্নয়ন চাচ্ছে না, সরকারকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাহলে তো কোনোদিনই ক্ষমতায় আসতে পারবে না। কারণ তারা কিন্তু কখনোই এককভাবে নির্বাচনও করতে পারেনি। পরগাছার মতো কখনো কখনো আওয়ামী লীগের উপর, কখনো জাতীয় পার্টির উপর ভর করে তারা নির্বাচন করেছে। স্বাধীনতা যুদ্ধে জাতির বিপক্ষে অবস্থান নিয়েছে, ভাষা আন্দোলনে ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সবসময় তারা কিন্তু নেগেটিভ আচরণগুলো করেছে। ধরেন 1991 সালে বিএনপির সাথে থেকে তারা 18টি সিট পেয়েছিল। 96-তে আওয়ামী লীগের সাথে যে 3টা সিট পেল। আবার 2001-এ বিএনপির সাথে এসে 14টা সিট পেল। এর আগে 86-তে 88-তে তারা ইয়ের সাথে জাতীয় পার্টির নির্বাচনে পা দিল। তার মানে সবসময় কিন্তু এদের আচরণটা নেগেটিভ আচরণ। কিন্তু এই টেনে ধরার কথা যদি বলেন যে টেনে ধরাতে আপনাদের কি কোনো সমস্যা হবে? তাদের কাজ তারা করবে, আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন, বা আপনাদের সামনে যে কাজ করার কথা, সামনের দিকে যাওয়ার কথা আপনারা যাবেন। তাদের টেনে ধরার পিছনে তো আপনাদের সম্পর্ক নেই। তারা টেনে ধরাতে আমাদের কাজে উৎসাহটা বেড়ে যাচ্ছে, স্পিডটা বেড়ে যাচ্ছে। তার মানে আরো ভালো করছে আপনাদের জন্য। আমরা হ্যাপি। এবং জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ দেখতেছে যে তারা উন্নয়নের সাথে বিরোধিতা করছে, ভালো কাজের সাথে বিরোধিতা করছে, তখন অটোমেটিক্যালি জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা বিগত দিনে যে ভেস্তের নামে টিকিট বিক্রি করে ক্ষমতায় আসতে চেয়েছিল, সেটা কিন্তু সে ভেস্ত এখন দুজকে পরিণত হচ্ছে দিন দিন। সুতরাং সে টিকিটগুলো এখন আর বিক্রি হচ্ছে না। ধন্যবাদ। আমরা টিকেটের জায়গা থেকে আমরা আপনার জায়গায় যাই। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনার একটি সিদ্ধান্ত কতটা মানে গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের কাছে কিভাবে সরাসরি প্রভাব ফেলে? ধরেন আমি আমার এলাকার, আমার নির্বাচনী এলাকার মানে প্রশাসনিকভাবে বলি বা যেভাবে বলি, যে আমার কথা অনেকে শুনি, বা জনগণ তো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমার কথা শুনবে বলেই তো। সেখান থেকে আমি জনগণের প্রচণ্ড সাড়া পাচ্ছি। আমার সব কাজে তারা সহায়তা করছে এবং জনগণ কখনো কোনো কাজে বাধাগ্রস্ত করছে না। কারণ একসাথে তো 4টা রাস্তা করা যাবে না। একটা রাস্তা করে দিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছি, বাকি 3টা আমি পর্যায়ক্রমে করে দেবো। তারা মেনে নিচ্ছে।
যেমন বিভিন্ন সব ধর্মকে নিয়ে কিন্তু আমাদের এলাকায় বসবাস। আমাদের এলাকায় হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। কিন্তু আমরা যখন ক্ষমতায় আসি, বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন কিন্তু এই হিন্দু খ্রিস্টানরা সবচেয়ে বেশি নিরাপদ থাকে। বরঞ্চ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হিন্দু সম্পত্তি দখল হয়, হিন্দু বাড়ি দখল হয়, খ্রিস্টান বাড়ি দখল হয়, এরকম নির্যাতনের শিকার হয়। বরঞ্চ এখন তারা অনেক হ্যাপি। হিন্দুরা খ্রিস্টানরা প্রচণ্ড হ্যাপি বিএনপি ক্ষমতার সাথে। তারা সেটা তো আপনি বলছেন। আপনি যেহেতু বিএনপি দলের সংসদ সদস্য, আপনি বলছেন। কিন্তু যারা ভিন্ন মত পোষণ করে তারা তো বলবে না যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের জন্য ভালো হয়েছে। তারা তো বলার জন্য বিরোধী দলে যায়নি। তারা তো বিরোধী দলে গিয়েছে নেগেটিভ কথা বলার জন্যই। সেই নেগেটিভ কথাগুলাকে আপনি কিভাবে নেন? অর্থাৎ ভিন্ন মত, এই ভিন্ন মতকে আপনি আসলে কিভাবে নেন? তবে আমি তাদের ভিন্ন মতটা যদি আমার উন্নয়নে বাধাগ্রস্ত হয়, তাহলে এটা খুবই দুঃখজনক। আমার জন্য যেমন, তেমন জাতির জন্য, আমার এলাকাবাসীর জন্য, আমার ভোটার জন্য। আর তারা সেটা যদি গঠনমূলক হয়, আমার চলার পথে, আমার কর্মের পথে, আমি কিন্তু মানুষ, ফেরেশতা না। আমার ভুল হতেই পারে। আমার ভুলটা যদি তারা ধরিয়ে দেয় পজিটিভলি, তাহলে কিন্তু আমার কাজটা করা সহজ হয় এবং আমার ভুলটা পরবর্তীতে ভুলটা কম হয়। আর তারা যদি তা না করে আমার আমাকে বাধাগ্রস্ত করে, তাহলে তো সেটা ঠিক হচ্ছে না, ঠিক হবে না। একই সাথে যদি জানতে চাই যে এমন কোনো সিদ্ধান্ত কি আপনি নিয়েছেন কখনো যেটি আসলে ভিন্নমত শোনার পরে সেই সিদ্ধান্ত আপনি বদলিয়েছেন সাধারণ মানুষের কল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে? এমন কোনো ঘটনা আছে? সরকারের তো মাত্র ৫ ৫ মাস মাস। উ পার হলো। তো এখনো আমরা উন্নয়নের দিকেই হোক যাচ্ছি। হোক সেটা সরকারের বা হোক আপনার ব্যক্তিগত আগের সময়েও হতে পারে যে ভিন্নমত শুনে আপনার মনে হয়েছে যে না এটা আসলে আপনার এই সিদ্ধান্তটা পরিবর্তন করা দরকার। ধরেন আমরা তো উপজেলায় বসি, প্রশাসন নিয়ে বসি। আমি কিন্তু আগে কোনো সিদ্ধান্ত দিই না। সিদ্ধান্ত প্রশাসনে যারা আছে বা এলাকার গণ্যমান্য যারা আছে, তাদের মুখ থেকে বেরিয়ে আসে। তাদের মুখ থেকে ৫ টা কথা আসলে যে কথাটা আমার কাছে সঠিক মনে হয়, সেটাকে আমি গ্রহণ করে নিই। এবং কথাটা কিন্তু জনগণের কাছ থেকে আসে বা প্রশাসনের কাছ থেকে আসে। আমি কোনো কিছু তাদের উপরে চাপিয়ে দিই না। মানে আপনার সিদ্ধান্ত নেওয়ার কৌশলটাই একটু ব্যতিক্রম। একটু ডিফারেন্ট। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আমরা আরেকটি বিষয় জানতে চাই। আপনার আসনে এখন পিছিয়ে কারা? তাদের জন্য আপনার এই গত ৫ মাসে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা যে তাদের কল্যাণে যারা পিছিয়ে পড়ে আছে এখনো? আমাদের এলাকা বেসিক্যালি পিছিয়ে অ্যা যেমন তাঁতি সমাজটা হুম, বিলীনের পথে। আপনি বলেছেন। মৎস্য মৎস্যজীবীরা বিলীনের পথে। কারণ নদী খাল সব শুকায়ে গেছিল। তারপর কৃষিক্ষেত্রে এই খাল না থাকার কারণে বা পর্যাপ্ত পানি না থাকার কারণে কৃষিক্ষেত্র বাধাগ্রস্ত হতো। সেই প্রবলেমগুলো তো আমরা অলরেডি সলভ করছি। এই কারণেই যে বাধাগুলো ছিল সেগুলি আর সামনের দিকে আর সেগুলো বাধা হিসেবে থাকছে না। সেগুলো আমরা কাজের মাধ্যমে সেগুলো এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। সেই সাথে আপনার আসনের যদি ৪ টি একেবারে নির্দিষ্ট সমস্যার কথা জানতে চাই নাম ধরে, আপনি বলবেন আমাদেরকে? যেকোনো ৪ টি বড় সমস্যা। একটা তো বলেই গেলাম গ্যাস, দ্বিতীয়ত পর্যাপ্ত বিদ্যুৎ, গ্যাস বিদ্যুৎ অলমোস্ট সেম। কৃষিক্ষেত্রে কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য যে কৃষি সামগ্রী, আরেক কৃষিমন্ত্রীর সাথে কথা বলেছি, কৃষি সামগ্রী যেগুলো দরকার, যেমন পোর্টেবল কোল্ড স্টোরেজ যেটা, সেটা তিনি অলরেডি অর্ডার দিয়েছেন। সারা দেশের জন্য অর্ডার দিয়েছেন। আমাদের সেখান থেকে আমাদের একটা বড় অংশ আমরা পাবো, সেই নিশ্চয়তা উনি দিয়েছেন। তারপরে আবাসনের জন্য একটি পরিকল্পনা আছে এবং সেটাও বাস্তবায়নের পথে আগাচ্ছি। তারপর শিল্পনগরী তৈরি করা, বেজা। বেজার জন্য অলরেডি জমি একরের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি করার জন্য পরিকল্পনা হাতে নিয়েছি এবং কার্যক্রমও শুরু করেছি।
মানে বলতে গেলে তো অনেক। সেই সাথে অনেক। কি মাদক বা আইন শৃঙ্খলা এগুলা কি স্বাভাবিক আছে মনে হয়? দেখেন, মাদকটা কিন্তু একটা মহামারী আকার ধারণ করেছে সারা দেশেই। বিগত দিনগুলিতে যে অবস্থা ছিল সেখান থেকে কিছুটা চেঞ্জ হয়ে আসছে, কিন্তু খুব পর্যাপ্ত চেঞ্জ হয়েছে এটা কিন্তু বলার সুযোগ নেই। কারণ গলিতে গলিতে এখন মাদক বিক্রি হচ্ছে, দোকানে দোকানে। দোকানে দোকানে বিক্রি হুম। হচ্ছে। সেখানে আমাদের এলাকায়, আমার নির্বাচনী এলাকায় অলরেডি আমি ডিক্লেয়ার দিয়েছি প্রশাসনকে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সে যদি যে দলেরই হোক বা দলের না হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যদি এমনও কেউ হয়ে থাকে যে সে বিএনপি বা অঙ্গ সংগঠনের সদস্য, তার ক্ষেত্রে সাজা হলো ডবল, তাকে পুলিশে দেওয়া হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে, পুরো ডিক্লেয়ার দেওয়া। এবং এই সমস্ত কারণে পুলিশও কিন্তু আহ, কাজে আগ্রহ পাচ্ছে। যেমন কোনো এলাকায় যদি আমার একটা নেতা ধরা পড়ে, আমি যদি বলি যে না তাকে ছাড়তে হবে, তখন কিন্তু পুলিশ বিপাকে পড়ে যায়। আর আমি যদি বলি যে ওকে ধরছেন, ওর সাথে কি আছে, ওদেরকেও আপনাকে ধরতে হবে, তখন কিন্তু তাদের উৎসাহটা বেড়ে যায়। এবং আমাদের এলাকায় আমি এইভাবে নির্দেশনা দিয়েছি। সেক্ষেত্রে আমাদের এলাকায় বিশেষ করে মাদক, বিচার, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারি এগুলো কিন্তু একেবারে আহ, নাই বললেই চলে। আমি একদম শুরু থেকেই, বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমি আমার দলের নেতাকর্মীদের উপর আমি চাপ সৃষ্টি করে যাচ্ছি। আর সরকার গঠন করার পর আমি আমার পুরো প্রশাসনের উপর চাপ তৈরি করে যাচ্ছি যে এগুলির ব্যাপারে কোনো টলারেন্স নেই। যদি আমাদের দলের কেউ এই ব্যাপারে তবদির করতে চায়, যে তবদির করতে যাবে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। তার মানে আমরা বলতে পারি যে আগামী মানে 2 থেকে 3 মাস বা 3 বছরের মধ্যে আসলে এই মাদক বা আইন শৃঙ্খলার যে স্বাভাবিকতা মানে ব্যত্যয় ঘটে এটা আর ঘটছে না আপনার আসনে। ঘর ঘটবে না এটা বলাটা কিন্তু দুষ্কর। হুম। কারণ আমাদের সবার আগে এই জিনিসটা যদি করতে হয়, আমাদের মানসিকতা চেঞ্জ করতে হবে। পুলিশ কিন্তু, পুলিশ তো বুঝেন, তারা কাজ করছে আবার সুবিধাও খুঁজছে, সচরাচর যা হয় আর কি। কিন্তু সেখান থেকে তাদেরকে আমাদের ব্যাক করে আনতে হবে। এবং অলরেডি আপনি কারণ সে নির্দেশনা দিয়ে দিছেন। যে পুলিশটি ধরেন অন্যায় করছে, সে পুলিশের একটা সন্তানও তো নেশাগ্রস্ত হতে পারে। আপনি যদি নেশা করেন তাহলে আপনি নেশাগ্রস্ত হচ্ছেন, আপনার পরিবারটাকে আপনি মেরে ফেলছেন। আর আপনি যদি নেশা বিক্রি করেন তাহলে পুরো এলাকায় নেশা ছড়িয়ে যাচ্ছে, পুরো জাতি এফেক্টেড হয়ে যাচ্ছে, আপনি পুরো জাতিটাকে মেরে ফেলছেন। সুতরাং এই নেশার সাথে কোনো আপোষ করার কোনো সুযোগ নেই, এবং কেউ যেন এই ব্যাপারে আপোষ না করে, সবার প্রতি আমার এই আবেদন থাকবে। সে যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনার কাছে আসলে জবাবদিহিতা মানে কি? জবাবদিহিতা মানে আমি আমার স্বেচ্ছাচারিতা করব না, আমার মন যা চায় আমি তা করব না। আমি যা করব, জনগণ যদি হিসাব চায় আমি হিসাব দিতে যেন বাধ্য থাকি। এটাই আমার কাছে জবাবদিহিতা, যে আমি অন্যায় করব না, অন্যায় করতেও দিব না, আমি দুর্নীতি করব না, দুর্নীতি করতেও দিব না। জনগণ যখন অ্যাকাউন্টস নিয়ে বসবে আমার সাথে, তখন যেন তার কথার উত্তরগুলো আমি দিতে পারি যে না, আমি সঠিক আছি। এরই আমার কাছে জবাবদিহিতা। জনগণ কি কখনো জানতে পারে যে একটি আসনের যে সরকারি বরাদ্দকৃত যে সম্পদগুলা আসলে বন্টনের জন্য দেয়া হয়, সেগুলো কি জনগণ কখনো জানতে পারে যে কিভাবে সেটি বন্টন করা হচ্ছে? তখন উপজেলা লেভেলে যেগুলো যাচ্ছে সেগুলো তো উম, পরিষদের মিটিংয়েই সিদ্ধান্ত হচ্ছে এই কাজগুলো হবে। ধরেন এই সরকার আসার পর গত অর্থ বছরে আহ, বেশ পরিমাণ টিয়ার কাবিখার অনেক টাকা, গম এগুলো গিয়েছে। আমি লিস্ট করে দিয়েছি, এলাকা থেকে চাহিদা নিয়েছি, লিস্ট করে দিয়েছি এবং জনগণের মাধ্যমে দিয়েছি যে যার যার এলাকার কাজ তোমরা করে নিবা,
মানে নর্মালি তো এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে, যারা নাই তাদের এখানে ভারপ্রাপ্ত আছে বা প্রশাসনের লোক আছে, তাদের উপর ছেড়ে দিয়েছি, তারাই কাজ করতেছে। আমার কাজ হলো তদারকি করা, কাজটা ঠিক মতো করছে কিনা। তবে আমি 100% কাজ তো কখনোই আশা করা ঠিক না, তবে 80% কাজ আমি করে নিতে পারছি। এবং সেই দিক থেকে আপনি সফল। আমি নিজেকে দাবি করতে পারি। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আমরা আরেকটি বিষয় জানতে চাইবো। আপনি যেহেতু সরকারি দলের সংসদ সদস্য, আপনার দলের এখন পর্যন্ত যেহেতু মাত্র ৫ মাস, এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত আছে যেটি আপনার কাছে মনে হয় যে এটি আসলে সিদ্ধান্তটি ভুল ছিল বা আপনি সহমত পোষণ করেন না সেই সিদ্ধান্তে? এরকম কোনো ঘটনা আছে? এবং হ্যাঁ, যেটি দলের জন্য আসলে মানে খারাপ দিকেও যেতে পারে এরকম আপনার কাছে মনে হয়? নির্বাচনের পর থেকে তো ধরেন ৫ মাস। ৫ মাসের মধ্যে কিন্তু আ আ সংসদই গেল প্রায় ৩ মাসের মতো। ওখানে সময় থাকতে হয়েছে এবং সংসদে যে আইনগুলো পাস করা হয়েছে, বাজেট পাস করা হয়েছে, মেজর কাজগুলি তো অলরেডি হয়ে গেছে। তবে আ এলাকায় কর্মকাণ্ড যেগুলো বা দলের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো এর মাঝখান দিয়ে চলছে। তবে এখনো পর্যন্ত তেমন কিছু মনে হয়নি যে ভুল কিছু হচ্ছে। তবে ভুল তো হতেই পারে, কিন্তু এখনো হয়নি। যদি কোনো সিদ্ধান্ত সরকার নেয়, আপনি সরকারের একজন সদস্য, সেক্ষেত্রে আপনি বলবেন সেটি? বা সেই সাহস বা সেই সরকার যদি ভিন্নমতটা তারা কোনো অ্যাকসেপ্ট স করে কিনা? সরকার তো জনগণের সরকার। আমি হলাম জনগণের প্রতিনিধি। সরকার যদি কোনো ভুল করে, সে ভুলের অংশীদার তো আমি নিজেও। সুতরাং কোনো ভুল যদি মনে হয় যে কোনো কিছু ভুল হচ্ছে, সেটা ধরায় দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কারণ জনগণ কিন্তু এই কারণে আমাকে সংসদে পাঠিয়েছে। আমি অবশ্যই ধরেই দিব এবং যদি সেটা আ কার্যকর না হয়, আমি প্রতিবাদও করব। আপনার আশপাশে এমন কেউ আছে যে আপনার সরাসরি কোনো ভুলকে ভুল বলার সাহস রাখে এবং আপনি সেটি অ্যাকসেপ্ট করেন? এ ধরনের কোনো লোকজন আছে আপনার আশপাশে? আমি সবাইকে ফ্রিডম দিয়ে দিচ্ছি এবং সবাইকে বলে দিচ্ছি যে, এই যে আমরা কথাগুলো বলছি, আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা সাথে, সাথে আমাকে জানাবা। আমি সংশোধন করে নেব। আমি তো মানুষ, ভুল তো হতেই পারে এবং কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল কথা বেরিয়ে যায়, আমাদের এলাকার লোকজন আমাকে বলে যে, "এটা না" ওরা হয়তো সরাসরি কিছু বলে না। বলে, এটা না হয়ে এটা হলে ভালো হতো।" আমি তখন চিন্তা করি যে আসলে কি? যদি দেখি যে না উনাদের কথাটা সত্য, আমি কিন্তু ওই দিকে আমার ডিসিশনটা চেঞ্জ করে ফেলি সাথে, সাথেই। এক্ষেত্রে আমার কোনো কার্পণ্য নেই। আজ থেকে ৬ মাস এবং ১ বছর পরে আপনার আসনকে আপনি কোথায় দেখতে পাচ্ছেন? আজ থেকে ৬ মাস ১ বছর পরে আ আমি দেখতে যাচ্ছি আমার এলাকার যে গ্রাম পর্যায়ে এ একদম রিমোট এরিয়া যে সমস্যাগুলো, লোকজনগুলো, তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান যেন বৃদ্ধি পায় এবং বর্তমান প্রধানমন্ত্রী যে বাজেট নিয়েছেন বা যেভাবে কাজ করে যাচ্ছেন, ওয়াদা পালন করে যাচ্ছেন, ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট দিয়েছেন। এটাকে যদি আমরা যেমন শিক্ষার মধ্যে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে, কৃষিক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে। তা তার মানে যেগুলো নাকি একদম জেনারেল পিপল এর সাথে সম্পৃক্ত এগুলিতে কিন্তু বাজেট বাড়ানো হয়েছে। আপনার প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার বাড়ানো হয়েছে গত বাজেটের তুলনায়। সেগুলো হলো আপনার ধরেন এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আ এই হুজুরদের ভাতা, তারপরে খেলার সামগ্রী, খেলার মাঠ, তারপর মেয়েদের বিনা বেতনে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া, স্কুলে প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য খেলার সামগ্রী, ড্রেস, ব্যাগ, দুপুরের খাবার, এই যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু এই বৃদ্ধির কারণে এগুলো দেওয়া হচ্ছে। তবে খরচ করলেই ইনকাম আসে। আমি যদি প্রপার খরচ করতে পারি, তাহলে
জনগণ খুশি হবে, জনগণ দোয়া করলে এবং সেটার ফিডব্যাক আসবে। আয়ও বৃদ্ধি পাবে। ধন্যবাদ। আপনি এখন যে দায়িত্ব পালন করছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এর চেয়ে বড় কোনো দায়িত্ব যদি আপনাকে দেয়া হয়, আপনি সমন্বয় কিভাবে করবেন? ধরেন যখন কিছুই ছিলাম না, তখনও তো চলেছি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন সাধারণ ছাত্র ছিলাম, গ্রাম থেকে এসেছি। রাজনীতি শুরু করলাম। 1986 সালে ছাত্রদল কেন্দ্র কমিটির সদস্য হলাম। 1990 সালে ঢাকা ইউনিভার্সিটি এবিসিএলের ভিপি হলাম। 2001 সালে যুবদল ঢাকা জেলার প্রেসিডেন্ট হলাম। 2016 সালে ঢাকা জেলা বিএনপির সেক্রেটারি হলাম। 2022 সালে ঢাকা জেলার প্রেসিডেন্ট হলাম। 2009 সালে থেকে 2019 সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান হলাম। একটার প্রতিটা পর ধাপই আসলে গুরুত্বপূর্ণ ধাপগুলোই পার করে এসেছেন। একটার পর তো একটা হচ্ছি। আল্লাহ দিচ্ছে, দল দিচ্ছে, কিন্তু ফেল করিনি, এগিয়ে যাচ্ছি। যদি দল এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেয়, ইনশাল্লাহ সেটাও সফলভাবে শেষ করতে পারবো। ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার এই অনুষ্ঠানে এসে আপনি যে কথাগুলো বললেন, আমাদের অনুষ্ঠানের নাম যদিও ভিন্ন মতের সহমত। একেবারেই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে একটি প্রশ্ন করব। যেহেতু ভিন্ন মতের সহমত, আপনার আসনের যে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল, সেই প্রতিদ্বন্দ্বী থেকে ৩ টি ইতিবাচক গুণ আমাদেরকে বলবেন, যেটি আপনি স্বীকার করেন। আর প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, তিনি জামাতে ইসলামের আমির ছিলেন মাওলানা নিজামী সাহেব, ওনার মেয়ের জামাই। আমার পাশাপাশি বাড়ি, আমি তাকে তিনি আমাকে চাচা বলে সম্বোধন করেন। তিনি লন্ডনে ছিলেন, আমি লন্ডন যখন যেতাম, তিনি তার গাড়িতে করে আমাকে ঘোরাতেন, এমনি মার্জিত। এবং সে বিদেশের পলিটিক্সের কারণেও তাকে বিদেশে থাকতে হয়েছে। মানে শেখ হাসিনার আমলে পলিটিক্যালি বাধাগ্রস্ত হয়ে দেশের বাইরে থাকতে হয়েছে। এবং নম্র, ভদ্র, কিন্তু দল হিসেবে যে একটা কমিটমেন্ট, এটা তার বিষয় না, এটা দলের কিছু নেগেটিভ জিনিস থাকে। এই দায়িত্ব তার উপর আমি দিতে চাই না, এটা তো দলের ব্যাপার। সুতরাং তার ভালোগুলি আমি বলে গেলাম, ধন্যবাদ। খারাপগুলি আমার জানা নেই, ধন্যবাদ। আমরা খারাপটা জিজ্ঞেস করতেও চাই না, কারণ যেহেতু জানতেও আমাদের চাই না। কারো অনুষ্ঠানটাই আসলে পার্সোনাল জিনিস নিয়ে ধন্যবাদ। জানাও ঠিক না। অনুষ্ঠানের স্বার্থে এবং একেবারেই শেষ প্রশ্ন আপনাকে, যে ভিন্নমত থাকতেই পারে, রাষ্ট্রের স্বার্থে আসলে কোথায় এসে সবাইকে একমত হওয়া প্রয়োজন? এই দেশটা আমাদের সকলের। এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা মৃত্যুবরণ করব। এটাই আমাদের শেষ ঠিকানা। দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে আমরা সরকারি দল, বিরোধী দল বা সর্বসাধারণ সকলে মিলে একসাথে কাজ করে দেশটাকে আমরা নিম্নবিত্ত থেকে অন্তত এই 5 বছরের মধ্যবিত্তে আমরা নিয়ে যাব। এবং পৃথিবীর, আমরা যেমন একসময় বলতাম দেশটাকে সিঙ্গাপুর বানাবো, ব্যাংকক বানাবো, আমরা এটা বলতে চাই না। আমাদের বাংলাদেশ আমরা বাংলাদেশে বানাবো, ব্যাংকক, সিঙ্গাপুর আমাদের কাছ থেকে উন্নয়নের শিক্ষা নেবে, এমনই একটা দেশ আমরা করতে চাই। আপনি কি 30 সেকেন্ড, আপনি যেহেতু ঢাকায় এক আসন এবং ঢাকা বলে কথা, ঢাকার ভাষায় মানে আপনার আঞ্চলিক ভাষায় কি 30 সেকেন্ড দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দিবেন? প্রিয় দর্শকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমরা গ্রামে থেকে আসছি, গ্রামই আমাদের ঠিকানা, গ্রামে আমরা হাল চাষ করব এবং গ্রামের খাদ্য নিজেরা উৎপাদন করে নিজেরা খাবো, অন্যকে খাওয়াবো। এটাই হোক আমাদের আতিথেয়তা এবং এটা নিয়েই আমরা একসাথে বসবাস করব। এবং আমি মইরা গেলে আমার লাশটা আমার প্রতিবেশী আমাকে কাঁধে করে নিয়ে যাব, এটাই আমি চাই। এবং শেষ শব্দটাই আসলে মনে হচ্ছে আপনার আঞ্চলিক ভাষা। ধন্যবাদ জনাব খন্দকার আবু আশফাক, মাননীয় সংসদ সদস্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আপনাকে দর্শক, ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে দেখলেন, আগামী পর্ব দেখার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে রাখলাম অ্যাডভান্স। এবং সেই সাথে
যারা অনুষ্ঠানটি দেখলেন, মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বললেন, সেই কথার সঙ্গে যদি আপনারা কোনো রকমের ভিন্নমত পোষণ করতে চান, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং সেই সাথে যদি কোনো পরামর্শ থাকে বা কোনো সহমত পোষণ করতে চান, সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।